শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খান তাজনীনা হাসান। বাঁচানো গেল না মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও 2 শিক্ষার্থীকে। বার্ন ইনস্টিটিউটে মারা গেছেন মাকিন সরকার। 7ম শ্রেণীর এই শিক্ষার্থীর শরীরের 70% পুড়ে গিয়েছিল। সংকটাপন্ন অবস্থায় ছিল বার্নের আইসিইউতে। তার কিছুক্ষণ আগে আমাদের ছেড়ে যায় 4র্থ শ্রেণীর শিশু আয়মান হোসেন। এই শহরের বুক থেকে একদিনেই ঝরে পড়ল আরও 2টি ফুল। অবশেষে বাজলো ছুটির ঘণ্টা। ছোট্ট আয়মান হেলিকপ্টারে যাবে দাদা বাড়ি। তবে এ যাত্রা পরিবারের জন্য মোটেও সুখকর নয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় 10 বছরের ছোট্ট শরীরের 45 ভাগই ঝলসে যায়। 4 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সকাল 9টার কিছু পর তাকে মৃত ঘোষণা করে জাতীয় বার্ন ইনস্টিটিউট। উত্তরা 17 নম্বর সেক্টরে প্রথম জানাজা শেষে বিমান বাহিনীর হেলিকপ্টারে মরদেহ নেওয়া হবে শরীয়তপুরে। দাফন সেখানেই। এক ব্রিফিংয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভর্তির দিনও স্বাভাবিকভাবেই কথা বলছিল আয়মান। হঠাৎই তার শারীরিক অবস্থার অবনতি হয়। গতকালকে রাতে ওনাকে আমরা বলেছিলাম যে সিভিয়ার ক্যাটাগরিতে ছিল, কিন্তু রাতে আমরা শিফট করে ওটাকে ক্রিটিক্যাল ক্যাটাগরিতে নিই এবং সাথে সাথে ভোর 5টার দিকে ওকে আমরা ইন্টিউবেশনে দিই। এরপরে সকাল 9:15টার সময় আসলে ওর মৃত্যুটা আমরা নিশ্চিত করতে পারি। দুপুরে ঝরে যায় আরও একটি ফুল। 7ম শ্রেণীর মাকিন সরকারকেও মৃত ঘোষণা করেছে বার্ন ইনস্টিটিউট। ছেলেটার বয়স হয়েছিল মাত্র 13 বছর। বার্ন ইনস্টিটিউটে এখনও 6 জন অত্যন্ত সংকটাপন্ন। তবে ঝুঁকিমুক্ত 15 জন। শনিবার থেকে তাদের বাড়ি ফেরানোর প্রক্রিয়া শুরু হবে। অন্তত 15 জনকে রিলিজ দেওয়ার মতো অবস্থানে আসছে, কিন্তু আমরা এটাকে পর্যায়ক্রমিকভাবে দিব। দগ্ধদের চিকিৎসায় সকাল থেকেই সমন্বয় করে সিঙ্গাপুর ও চীনের বিশেষজ্ঞ দল কাজ করছে। তবে কোনো রোগীকে এখনই বিদেশ নেয়ার পরামর্শ তারা দেননি বলে জানালেন স্বাস্থ্যের ডিজি। অনেকে এখনো 6 জনের মতো যারা আছে তারা অত্যন্ত সংকটপূর্ণ আছে। মাঝে যারা আছে তাদের আমরা আলাপ করে দেখেছি, তারা বলছে যে বিদেশে যাওয়া জরুরি না। সংশ্লিষ্টরা জানান, এখন নতুনভাবে ব্লাড বা স্কিন ডোনারের প্রয়োজন নেই। চিকিৎসার সব ব্যয়ভারও বহন করছে সরকার। এই শোকের কোনো সান্ত্বনা হয় না, এই সান্ত্বনার কোনো ভাষা হয় না। শুধু চাওয়া এতটুকুই, এমন সান্ত্বনা দেওয়ার মতো ঘটনা যেন আর না ঘটে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত মাহিয়াকে মেহেরপুর ও রাইসাকে ফরিদপুরে দাফন করা হয়েছে। আর শরীয়তপুরে চিরনিদ্রায় শায়িত হবে আয়মান। এদিকে আশুগঞ্জের শিক্ষক মাসুকা বেগমের কবরে আলাদাভাবে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি ও বিমান বাহিনী। বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে মারা যায় মাইলস্টোনের শিক্ষার্থী মাহিয়া তাসনিম। এরপর মরদেহ প্রথমে চুয়াডাঙ্গায় দাদার বাড়ি, সকালে নেওয়া হয় নানা বাড়ি মেহেরপুরের মুজিবনগরে। সেখানে দাফন করা হয় তাকে। প্লেন অ্যাক্সিডেন্টে দগ্ধ হয় এবং সে হাসপাতালে থেকে মৃত্যুবরণ করে। তাদের যুদ্ধ বিমান আবাসিক এলাকায় কেন চালাইছে তারা জানে না? 60 বছরের আবাসিক পুরনো যুদ্ধ বিমান কেন চালাইছে? ফরিদপুরের আলফাডাঙ্গার বাজরা গ্রামের শামসুল উলুম মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়েছে রাইসা মনির। এতে স্থানীয়দের পাশাপাশি অংশ নেয় প্রশাসন ও সেনাবাহিনী। পরে বাজরা কবরস্থানে সমাহিত করা হয় মাইলস্টোনের এই শিক্ষার্থীকে। আমি দেখেই চিনছি যে এটা আমার মেয়ে। আমি এসে বললাম যে ভাই, আমার এই বাচ্চাটা আমার এই বাচ্চাটা দিয়ে দেন। ওরা আশ্বাস দিল যে ঠিক আছে, তাহলে ডিএনএ টেস্টে দিয়ে যান, আমরা এটা শেষ করে আপনারা দিয়ে দেবো। শনাক্ত করার পরেও তারা দেয় নাই। ডিএনএ টেস্ট করছে। ডিএনএ টেস্ট করার পরে এই বিগত 4 দিন পরে আমরা আজকে গতকালকে পেয়েছি। রাজধানীর উত্তরার 17 নম্বর সেক্টরের তাফালিয়া মাঠে আয়মানের জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। পরে বিমান বাহিনীর হেলিকপ্টারে মরদেহ নেওয়া হয় শরীয়তপুরের ভেদরগঞ্জের বাড়িতে। ব্রাহ্মণবাড়িয়ায় মাইলস্টোনের শিক্ষক মাসুকা বেগমের কবরে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। এ সময় দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, জনবহুল জায়গায় বিমান প্রশিক্ষণের সুযোগ নেই। জনবহুল এলাকায় আসলে কোনোভাবেই তো প্রশিক্ষণ করা যায় না। প্রশিক্ষণ বিমান উড্ডয়নের জায়গা এখানে নয়।
এটা জনবহুল এলাকার বাইরে। এই ধরনের মহড়া হওয়ার ক্ষেত্রে যে বিচ্ছিন্ন এলাকা, শান্তিপূর্ণ এলাকা, সেই জায়গায় হওয়া উচিত ছিল। একই সময় বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকেও মাসুকা বেগমের কবরে শ্রদ্ধা জানানো হয়েছে। এ সময় কর্মকর্তারা বলেন, দেশবাসী তার আত্মত্যাগ আজীবন মনে রাখবে। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। মাইলস্টোনে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার শান্তি এবং আহতদের সুস্থতা কামনায় সারা দেশে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজের পর বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে মাইলস্টোনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করেন মুসল্লিরা। এছাড়া দেশের বিভিন্ন স্থানে জুমার নামাজের পর মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি মন্দির, গির্জা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতেও প্রার্থনার আয়োজন করা হয়। এই সংক্রান্ত নির্দেশনা বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয় থেকে জারি করা হয়। আজও বিমান বিধ্বস্তের স্থান দেখতে উৎসুক জনতার ভিড় আছে। দূর দূরান্ত থেকে সন্তানকে সাথে নিয়ে আসছেন দিয়াবাড়ির মাইলস্টোন কলেজের সামনে বাবা মা। স্মরণ করছেন নিহত শিক্ষক শিক্ষার্থীদের। ভয়াবহ বিমান দুর্ঘটনার খবরে আজও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চারপাশ ঘিরে রয়েছে উৎসুক জনতার সমাগম। দূর দূরান্ত থেকে অনেকে এক নজর দেখতে এসেছেন এই শিক্ষা প্রতিষ্ঠানটি। না, খুব খারাপ লাগছে, সেটা তো আর প্রকাশ করতে পারছি না, সেজন্য আমি আসছি এটা একটু দেখতে। অনেক জনগণ তো আশা করে আইসে দেখতে লাগে, তো খুলে না দেয় না যেতে লাগে যে আমার নাতনি মনে কিছু কিন্তু আল্লাহর রহমত যে বেঁচে গেছে, কিন্তু এদের সমস্যাটা হয়েছে আর কি, এটা একটু দেখতে আসছি, যেটা দেখি তাহলে একটু দেখতে আসছি, দেখতে দেন, বাচ্চাদের কষ্ট বুঝতে পারতেছি না। গত দুদিন উৎসুক লোকজনের প্রবেশ বন্ধ রেখেছিল কলেজ কর্তৃপক্ষ। তবে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে অনেকটা জোর করেই প্রধান ফটক দিয়ে ঢুকে পড়েন মানুষজন। পরে স্কুল ক্যাম্পাসটি সবার জন্যই উন্মুক্ত করে দেওয়া হয়। বিমান বিধ্বস্তের স্থানটি দেখছেন, কেউ মোবাইল ফোনে ছবি তুলছেন, কেউ বা করছেন ভিডিও। স্মরণ করছেন নিহত শিক্ষক শিক্ষার্থী ও তাদের স্বজনদের। আমি ঘটনাটি দেখার পর থেকে শুধু চোখের পানি ঝরতেছে। তো আজকে ছুটির দিন ভাবলাম আমি এখানে আসবো এবং স্কুলের ভিতরে ঢুকবো, জায়গাটি দেখবো। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণীর 2 কক্ষ, যে বাচ্চাগুলো যার কিছু বোঝে না এবং যে দুর্ঘটনা ঘটছে, যারা যে একটা বুদ্ধি কেটে বের হবে কোনো পরিস্থিতি না। দেখলাম যে জায়গাটা আসলে ভিতরে আমরা ঢুকছি, খুব খারাপ লাগতেছে দেখার জন্য। মানুষের মনের ভিতরে এটা খুব কষ্ট ভাই। আমি আজকে এই জায়গায় আইছি সকাল 10টা বাজে, আসি দেখি গেটটা বন্ধ। আমি নীলফামারী থেকে আইছি, যে এখন সেই বিমান এখান থেকে যাচ্ছে, কোনো এর ফায়দা নেই। স্কুলটির শিক্ষার্থীরাও আসছেন, চেষ্টা করছেন স্বাভাবিক হতে, কিন্তু অনেকেই ট্রমা কাটিয়ে উঠতে পারছেন না। এরপর থেকে যখন ক্লাস করব, যখন কোনো প্লেন যাবে বা ফাইটার জেট যাবে, তখন তো এক প্রকার মুখে মানে ভয় কাজ করবে, কারণ এই বুঝি পড়ে গেল আমাদের। ছেলে একটু নার্ভাসি, বাসাতে আর সময় লাগবে, মানে চোখের সামনে গেলা দেখছে তো। গত সোমবার মাইলস্টোন স্কুল ভবনে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে দেশের বিশ্ববিদ্যালয়গুলো এক একটি দুর্গ হয়ে উঠেছিল। সেখান থেকেই কোটা আন্দোলন রূপ নেয় এক দফার আন্দোলনে। এমনটাই মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে জুলাই পদসভায় নাহিদ ইসলাম আরও বলেন, এই বিশ্ববিদ্যালয়গুলো আর কোনোদিন দাসত্ব তৈরির কারখানা হবে না, বরং থাকবে রাজনৈতিক সহাবস্থান। অভ্যুত্থানের অনেক আশা পূরণ না হলেও দেশে এখন গণতান্ত্রিক অবস্থায় তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, সংস্কারের মাধ্যমে আগামীতে গড়ে উঠবে এক নতুন বাংলাদেশ। যে বিশ্ববিদ্যালয়গুলো আসলে দুর্গের মতো গড়ে উঠেছিল, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হাত ধরেই, তাদের নেতৃত্বেই কোটা সংস্কার থেকে আন্দোলন এক দফার মাধ্যমে দিকে যায়। এনসিপির পদযাত্রা নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, এনসিপির পদযাত্রা এখন কোথায় আছে, কি হচ্ছে সেখানে, বিস্তারিত জানাবেন।
আমরা এই মুহূর্তে আছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ইতিমধ্যে এনসিপি নেতাকর্মীদের পদচারণায় মুখরিত এবং ইতিমধ্যে এনসিপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ অর্থাৎ শীর্ষ নেতৃবৃন্দ তারা মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম তারা প্রত্যেকেই আসলে ইতিমধ্যে যেই পদযাত্রা সেই পদযাত্রা শেষ করে তারা সমাবেশে এসে উপস্থিত হয়েছেন এবং গণতান্ত্রিক ছাত্র সংসদে যিনি নেতা রয়েছেন তিনি মূলত এখন বক্তব্য রাখছেন এবং এর আগে আমরা দেখেছি এই যে ৭৪টা পয়েন্ট সেখান থেকে মূলত এনসিপির যে দেশ গড়তে যে পদযাত্রা তার সিলেটের যে পদযাত্রা সেটি অনুষ্ঠিত হয় এবং সেটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে সেটি সিলেটের রিকাবি বাজার পয়েন্ট হয়ে আবারও আসলে এই শহরটা শহীদ মিনারে এসে মিলিত হয় এবং এরপর থেকেই এখানের যে আয়োজিত যে পথসভা সেই পথসভার কাজ শুরু হয়েছে। প্রথম দিকে সিলেটের যে স্থানীয় যারা নেতৃবৃন্দ তারা বক্তব্য দিয়েছেন এবং এর পরবর্তীতে আমরা দেখছি যে কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ তারা বক্তব্য দিতে শুরু করেছেন এবং তারা তাদের বক্তব্য যেটি বলছেন যে এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্য নিয়ে একটি নতুন বাংলাদেশ তারা পেয়েছেন বা বাংলাদেশ জাতি পেয়েছে, সেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে তারা যে সংস্কারের কথা বলছেন সেই সংস্কারের মাধ্যমে মূলত বাংলাদেশের যে স্বপ্ন আসলে তারা দেখেছিলেন, প্রত্যেকটা আহত নিহত সহযোদ্ধারা দেখেছিলেন, সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে তারা সংস্কারের প্রতি জোর জানাচ্ছেন। তারা ছাত্র সংসদ নির্বাচনের প্রতি জোর জানিয়েছেন। নাহিদ ইসলাম যখন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিনি সংক্ষিপ্ত পথসভায় অংশ নিয়েছেন। এই বক্তব্যগুলোই আছে এই পথসভাগুলোতে রয়েছে এবং পাশাপাশি তারা যে ফেসিস্ট যারা আছেন তাদের বিচারের দাবি জানাচ্ছেন এবং তারা বলছেন যে বিচার সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় সেই নির্বাচন আসলে উপযুক্ত হবে না এবং তারা বলছেন সেটি আগের নির্বাচনের মতো হবে। সেই বক্তব্যগুলোই তারা দিচ্ছেন এবং আমরা দেখছি যে সার্জিস আলম তিনি মূলত এই কথাগুলো বলছেন এবং এই যে সিলেটের যে পথসভা সেই পথসভায় আমরা দেখেছি যে এনসিপির আসলে যারা বিপুল সংখ্যক নেতাকর্মী তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং তারা এই সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে কথাগুলো বলছেন সেটি শোনার জন্যই তারা এসেছেন এবং সেখান থেকে তারা আগামী দিনের দিক নির্দেশনা কর্মসূচি সেগুলো সেখান থেকে নেবেন এবং এনসিপি যারা নেতৃবৃন্দ আছেন তারা যেটি আমাদেরকে বলেছেন যে মূলত তারা দেশব্যাপী যে পদযাত্রা করছেন সেই পদযাত্রার অংশ হিসেবেই মূলত আজকের এই যে পদযাত্রা এবং এইসব পদযাত্রার মধ্য দিয়ে আগামীতে এনসিপিকে আসলে বাংলাদেশের মানুষের সামনে পরিচয় করিয়ে দেওয়া এবং বাংলাদেশের মানুষের সামনে এনসিপিকে পৌঁছে দেওয়ার মূল লক্ষ্যই এটা। এর পাশাপাশি আসলে সংস্কার বিচার সেই দাবিগুলোও তারা এই পথসভাগুলোতে জানাচ্ছেন। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ নাবিল। এর আগে সুনামগঞ্জে পথসভা করে এনসিপি। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এদেশে যেমন বিমানের ফিটনেস নেই তেমন ফিটনেস নেই রাষ্ট্র ব্যবস্থার। জাতীয় নাগরিক পার্টি রাষ্ট্রকে আর এমন ফিটনেসবিহীন রাখতে চায় না। দুপুরে শহরের আলফাত উদ্দিন স্কয়ারে পথসভায় নাহিদ আরও বলেন, মুজিববাদের রাজনীতি মানেই ভারতের কাছে দেশকে বর্গা দেয়া। এ সময় কথা বলেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, রাজা আসে যায় কিন্তু পদ্ধতি সে একই থেকে যায়। প্রশাসনের অনেকের চাটুকারিতায় বিভিন্ন প্রশ্নের জন্ম দেয়। পরে জুলাই সনদ আদায়ে ৩ আগস্ট সবাইকে ঢাকায় আসার আহ্বান জানান এনসিপি নেতারা। সোমবার উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব। এছাড়া অন্যান্য নিহতদের পরিবারের খোঁজ খবর নেন বিএনপির শীর্ষ নেতারা। এ সময় অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করে দলটি। তবে মর্মান্তিক এই বিমান দুর্ঘটনা নিয়ে অপরাজনীতি না করে ভুক্তভোগীদের পাশে থাকার আহ্বান জানান তারা। সোমবার উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে মারা যান পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। বিকেলে নিহত সেই পাইলটের ঢাকা সেনানিবাসের বাসায় যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় শোকসন্তপ্ত এই পরিবারের সদস্যদের প্রতি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন তিনি। এর আগে সকালে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন বিএনপির এই নেতা। সরকার প্রকৃতভাবে তো সরকার চালাচ্ছে না, সরকারের মধ্যে সমন্বয়হীনতা আছে, অভিজ্ঞতারও ঘাটতি আছে এবং সরকার যদি সত্যিকার হতে ছাড় করতো সরকার পরিচালনার ক্ষেত্রে তাহলে অনেক বিতর্কের জন্ম দিত না।
এদিকে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত 2 শিক্ষার্থী নাজিয়া ও তার ভাই নাফির পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় নিহতের পরিবারকে সমবেদনা জানান তিনি। পরিবার, তার বাবা মা সবাইকে আল্লাহ যেন শক্তি দেয়, তারা এই শোক শৈবাল যেন শক্তি দেয়। আমি জাতীয় শক্তিবদ্ধ এবং আমাদের দলের ভাই সবাইকে আমি এটা জানাবো স্থায়ীভাবে খবর করি। দুপুরে তুরাগ থানার নয়ানগরে একই দুর্ঘটনায় নিহত সাদিয়া আক্তারের পরিবারের খোঁজ খবর নেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এরকম মিছিল করে তারপরে সচিবালয়কে আক্রমণ করা দেখি না, এবং তারপরে দেখলাম যে প্রতিটি শক্তি যারা চলে গেছে তাদের স্লোগান হয়, তাতে বোঝা যায় যে কারা এই জিনিস করছে। এবং এই ঘোলাপানি যত ইলেকশন দেরি হবে তত ঘোলাপানিতে মাছ শিকার করা এদের জন্য সুবিধা হবে। মর্মান্তিক এই বিমান দুর্ঘটনা নিয়ে অপরাজনীতি না করে দলমত নির্বিশেষে হতাহত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান বিএনপি নেতাদের। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। জামায়াত ইসলামী সংগঠন নিয়ন্ত্রণ করতে পেরেছে, ক্ষমতা পেলে দেশও নিয়ন্ত্রণ করতে পারবে, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম ইসলাম। জামায়াতের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে। ইসলাম ও দেশপ্রেমিক সবাইকে সঙ্গে নিয়ে পথ চলতে চায় তার দল। ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে সবার সহযোগিতাও চেয়েছেন জামায়াতের আমির। আরেকটা ধর্ম এরকম দুনিয়া এখন খুঁজে পাওয়া যাবে না। রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামাত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের রুকন সম্মেলন। যোগ দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। যখন আমরা দখলদারিতে যাব না, আমির বলেন, জামাত ইসলামী তার সংগঠন নিয়ন্ত্রণ করতে পেরেছে, ক্ষমতা পেলে দেশও নিয়ন্ত্রণ করতে পারবে। দল ও জাতির সংকটে কখনো দেশ ছেড়ে পালায়নি জামাতের কোনো নেতা। আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাআল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারব। আইন আছে, তার প্রয়োগ নাই। যে আইনটা আছে এইটারও যদি প্রয়োগ থাকতো, সমাজের দুর্নীতি, সমাজের দুর্বৃত্তপনা 10 ভাগের 1 ভাগে নেমে আসতো। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলামে নারীর যে সম্মান দেওয়া হয়েছে অন্য কোনো ধর্মে তা নেই। পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম ইসলাম। এখন আমাদের বিভিন্ন ধর্মের ভাইয়েরা আসছেন আমাদের সাথে ওপেন মঞ্চে, পাবলিক মিটিংয়ে, তারা নিজের থেকেই বলছেন 54 বছর জামাত ইসলামের কোনো নেতাকর্মী আমাদের 1 ইঞ্চি জমি চলে বলে কৌশলে আমাদের কাছ থেকে কেড়ে নেয় নাই, আমাদের কোনো বোনের ইজ্জতে, আমাদের কোনো মেয়ের ইজ্জতে হাত দেয় নাই, আমাদের গড় বাড়িতে আক্রমণ চালায় নাই। গত 54 বছরেও বাংলাদেশের একজন নাগরিকের প্রতি অবিচার করেনি জামাত। দাবি করে ইসলাম ও দেশপ্রেমিক সবাইকে সঙ্গে নিয়ে পথ চলার আশাবাদ ব্যক্ত করেন আমির। আমরা সমাজ বদলের বাস্তব স্বপ্ন দেখি এবং আমরা কোথায় ছিড়া ভিজাতে চাই না। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। পানি দিয়ে ছিড়া ভিজবে। সাগরে নিম্নচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হচ্ছে। নোয়াখালী ও কক্সবাজারে লোকালয়ে ঢুকেছে জোয়ারের পানি। বৃহস্পতিবার রাত থেকেই দমকা হাওয়া সহ বৃষ্টি হচ্ছে বরিশাল, চট্টগ্রাম বিভাগ সহ বিভিন্ন স্থানে। বইছে দমকা হাওয়া, সাথে উত্তাল সাগর। নোয়াখালীর হাতিয়ার নিম্নাঞ্চলে ঢুকেছে জোয়ারের পানি। এছাড়া ভারী বৃষ্টিতে জেলা সদর, কবিরহাট, কোম্পানীগঞ্জ ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় আবারও জমেছে পানি। হাতিয়ায় নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। কক্সবাজারের কুতুবদিয়ায় নিম্নাঞ্চলেও জোয়ারের পানি ঢুকেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি আজ বিকাল নাগাদ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। জারি আছে সতর্কতা। জলাবদ্ধতার চিত্র জানাতে নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ। জলাবদ্ধতার সবশেষ খবর জানাবেন। আর এই মুহূর্তে যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, এখন আসলে আবহাওয়া কেমন দেখছেন? তাজনীন, এই মুহূর্তে আবহাওয়ার বাতাস রয়েছে, তবে বৃষ্টি নেই। তবে এখন থেকে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, অর্থাৎ গতকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কখনো হালকা বৃষ্টি, কখনো ভারী বৃষ্টি। আর এই বৃষ্টির কারণে নতুন করে নোয়াখালীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিশেষ করে আমি সকাল থেকে নোয়াখালীর বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখেছি, বিশেষ করে বেগমগঞ্জ, একলাশপুর, হাজিপুর, সেনবাগ, সোনাইমুড়ি। আসলে এই এলাকাগুলোতে গেল 15 দিন ধরে যে পানি কমেছে, কিন্তু গতকালের বৃষ্টির পর থেকে আবারও বেড়েছে। কোথাও
কোথাও 3 থেকে 4 ইঞ্চি, কোথাও 1 ফিট পানি বেড়েছে। আর আমি এখন যে এলাকাগুলোতে রয়েছি, যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিমাণ পানি রয়েছে, অর্থাৎ এখানে প্রতিটি বাড়ির ঘরে মেঝেতে পানি না উঠলেও মেঝে লেভেল হয়ে রয়েছে পানিতে। এবং আগামীতে আবহাওয়া যেটি বলছে আর কয়েকদিন বৃষ্টি হবে, তাহলে বুঝতে পারছেন যে এখানকার মানুষ স্বভাবতই একটু আতঙ্কে বা উদ্বেগের মধ্যে রয়েছে। এবং অনেক মানুষ আসলে তাদের বাড়ি ঘর ছেড়ে তারা উঁচু জায়গায় বা শহর অঞ্চলে চলে গিয়েছেন। আর এখানের যে একজন বাসিন্দার সাথে আমি কথা বলবো যে আসলে কতদিন থেকে এখানে এই পানি জমে আছে, আর নতুন করে কতটুকু পানি বেড়েছে? প্রায় 1 মাসের যায়। নতুন করে কেন পানি নামছে না কেন? পানি ড্রেনের কারণে, ড্রেন ছোট। হ্যাঁ, আপনি শুনলেন যে আসলে এখানে যে ড্রেনেজ ব্যবস্থা সেটি আসলে একেবারে ছোট বা নালা, এই যে পরিমাণ বৃষ্টি হয়, যে পরিমাণ পানি বাড়ে সে পরিমাণ পানি আসলে নামতে পারে না, খুব ধীর গতিতে পানি নামছে। আসলে সে কারণে এখানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এছাড়া নোয়াখালীর হাতিয়ার সাথে সারা দেশের সাথে নৌযোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, কারণ সেখানে আসলে ঝড়ো বাতাস এবং সাগর উত্তাল রয়েছে। সেজন্য মাছ ধরার সকল নৌকা এবং যাত্রীবাহী যে ট্রলারগুলো রয়েছে সেগুলো নিরাপদ স্থানে রয়েছে। এবং ঝড়ো বাতাসের কারণে নতুন এলাকা আসলে নদীর ভাঙন দেখা দিয়েছে, এবং সেখানে বিভিন্ন বাজার ঘর বাড়ি সেগুলো আসলে ভাঙন দেখা দিয়েছে। এছাড়া বেশ কয়েকটি নৌকা আসলে ডুবে গিয়েছিল তীরে, প্রবল ঢেউ এবং বাতাসের কারণে। এছাড়া যে জোয়ার স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফুট উচ্চতায় পানি প্রবাহিত হওয়ার কারণে সেখানকার যে নির্মাঞ্চলগুলো রয়েছে সেগুলো আসলে তলিয়ে গিয়েছে। এবং এখন আপনি জানেন অমাবস্যা রয়েছে এবং এই সময়টাতে খুব বেশি পরিমাণ পানি হয়। তো প্রশাসন থেকে বলা হচ্ছে যে আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত হাতিয়ার সাথে সারা দেশের নৌ যোগাযোগ সেটি বন্ধই থাকবে। ধন্যবাদ সবুজ। এছাড়া নিম্নচাপের প্রভাবে সাগর ও উত্তাল, সেই খবর জানবো। সরাসরি কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, কোন কোন এলাকায় পানি ঢুকেছে, লোকালয়ে পানি ঢুকেছে শুনেছি, আর জনদুর্ভোগ আসলে কি পরিমাণ বেড়েছে? তাসদিন, প্রথম বিষয় হচ্ছে গত রাত থেকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবং আজকে আমরা সারাদিনই বৃষ্টি দেখেছি। কিছুক্ষণ পরপর বৃষ্টি আর ধমকা হাওয়াও আছে। আমি কক্সবাজার সমুদ্র সৈকতেই আছি এখন। সাগরের যে অবস্থা, যেহেতু ভাটা, সেই কারণেই কিন্তু যে ঢেউয়ের উত্তাপ আমরা সকালে দেখেছি, সেই ঢেউয়ের উত্তাপটা এখন অনেকটা কম ভাটার কারণে। এবং পানি কিন্তু স্বাভাবিক যে ভাটা হয়, ভাটার সময় পানি যেখানে আমরা যতদূর পর্যন্ত দেখি, এখন কিন্তু অনেক দূরেই, কিন্তু অনেক উপরেই কিন্তু পানি আর স্তরটা। আর উপকূলীয় এলাকার যদি কথা বলি, আমি প্রথমেই বলবো কুতুবদিয়াই, কারণ কুতুবদিয়াতে বেশ কয়েকটি পয়েন্ট দিয়ে ভাঙা বেড়িবাঁধ দিয়ে কিন্তু লোকালয়ে পানি ঢুকেছে। লোকালয়ে পানি আলী আকবর ডেল এলাকায়, বিশেষ করে যেহেতু ওখানে একটি বায়ুবিদ্যুৎ কেন্দ্র আছে, সেই এলাকাতেই সবসময় পানি ঢুকে এবং বিশাল একটা ভাঙনের বিষয়টি আমরা সবসময় দেখি। এবং সেটিও মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু ভাঙা বেশি থাকার কারণে এখনো পর্যন্ত পুরোপুরি সংস্কার করা বা বেড়িবাঁধের নির্মাণ করা সম্ভব হয়নি। এই কারণেই কিন্তু লোকালয়ে বেশ কিছু বাড়িতে পানি ঢুকেছে এবং মানুষের যে ঘর বাড়ি আসবাবপত্র অনেক কিছু নষ্ট হয়েছে। এবং পাশাপাশি মহেশখালীতেও কিছু নিম্নাঞ্চলে পানি ঢুকেছে। আর আরেকটি যে তথ্য, সেটি হচ্ছে কক্সবাজারের যে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভ রোড রয়েছে, এই মেরিন ড্রাইভও কিন্তু আজকে যেহেতু জোয়ার পানি বৃদ্ধি পেয়েছে, স্বাভাবিকের থেকে 1 থেকে 3 ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এ কারণে কিন্তু বেড়িবাঁধের আমরা জেলা প্রশাসনের তথ্য মতে এই যে মেরিন ড্রাইভের 4টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে এবং আরও বেশ কয়েকটি পয়েন্ট স্থানীয়রা যেটি বলছেন সব মিলিয়ে 10টির মতো হতে পারে। এবং গত 2 বছর আগে কিন্তু এইসব এলাকায় ভাঙন দেখা দিয়েছিল। আর জেলা প্রশাসন বলছে যে কোনো মুহূর্তে তারা যদি পানি বৃদ্ধি পেয়ে মানুষের ঘরবাড়ি আরও যে আশঙ্কা আছে, আগামীকাল আরও বেশি বৃষ্টি হবে, এ কারণেই তারা কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছে। তাজনীন, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ এহসান। সরকারি নির্দেশনা অনুযায়ী সারা দেশের মতো ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত নাজিয়া ও নাফি সহ সবার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর উত্তরার কামারপাড়ার বাজাবাড়ি পুকুরপাড়ের বাসায় এই বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন স্থানীয় মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয় স্বজন। এ সময় নাজিয়া ও নাফির বাবা আশরাফুল ইসলাম নীরব সকলের নিকট সবার কাছে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন, প্রার্থনা করেন।
এর আগে নাজিয়া ও নাফির পরিবারের প্রতি সমবেদনা জানাতে নিহত নাফিদের কামারপাড়ার বাসায় আসেন বিমান বাহিনী প্রধান। এ সময় সব ধরনের সহযোগিতা দিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী উমায়ের নূর আশফিক, বোরহান উদ্দিন বাপ্পি ও মাহিদ হাসান আরিয়ানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সকালে দিয়াবাড়ি তারারটেক মেইন রোডে তাদের পারিবারিক কবরস্থানে মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় বিমান বাহিনী প্রধান ও তার সহধর্মিণী বাফুয়ার সভানেত্রী সালেহা খান নিহত 3 শিশুর পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য তাদের বাসায় যান। বিমান বাহিনী যে কোনো প্রয়োজনে নিহত আহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। পরে রাজাবাড়ি পুকুরপাড় এলাকায় আরও এক পরিবারের সাথেও সাক্ষাৎ করেন বিমান বাহিনী প্রধান। না ভেঙে হেরিটেজ আকারে রাখা যেত ঢাকা কলেজিয়েট স্কুলের পুরাতন ভবন। শিক্ষা প্রতিষ্ঠানটির ১৯০তম বর্ষপূর্তির অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। জানান, অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই নতুন ভবন নির্মাণ বাস্তবায়নের চেষ্টা করা হবে। এ সময় মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের সুস্থতা কামনা করেন উপদেষ্টা। ভেঙে ফেলা হয়েছে প্রায় ২০০ বছরের স্মৃতিচিহ্ন ঢাকা কলেজিয়েট স্কুল ভবন। নতুন ও বহুতল ভবন নির্মাণেই এ উদ্যোগ জানানো হয়েছিল। তখন হয়েছিল মানববন্ধনও, তবুও রক্ষা করা যায়নি কালের সাক্ষী। সেই ঢাকা কলেজিয়েট স্কুলের ১৯০তম বর্ষপূর্তি উদযাপন হলো আজ। প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষার্থী ও অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। এ সময় কেক কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের। সাবেক শিক্ষার্থী হিসেবে নিজের অভিজ্ঞতা আর স্মৃতিচারণ করেন উপদেষ্টা। নিজের পকেট থেকে বিকেলবেলা আমাদের সিঙ্গারা চা বানাতে, এই জিনিসগুলো আমার কাছে ভুলবো না। এ সময় ঢাকা কলেজিয়েট স্কুলের ভবন ভেঙে ফেলা নিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। বলেন, পুরনো এই স্থাপনা হেরিটেজ আকারে রাখা যেত। সিদ্ধান্ত গ্রহীতাদের উপর প্রকাশ করেন বিরক্তি। স্কুলের পুরনোটা না, দুঃখজনক। এই ধরনের বিল্ডিং কিন্তু ভাঙার ঠিক হয়নি। যখন আমি শুনলাম যে ভেঙে ফেলেছে, এটা অনেকটা আমি যারা প্ল্যান করেছে বা ডিসিশন নিয়েছে বা ইঞ্জিনিয়ারের প্রতি আমার আমি একটু বিরক্ত হয়েছি যে এরকম বিল্ডিংটা না ভেঙে একটা হেরিটেজ হিসেবে রাখা যেত, বা সাতটা করে হয়তো অন্যভাবে করা যেত। আমাদের দেশ হলো যত পারে ধ্বংস করে দিই, নতুন করে এসে করি, নতুন নতুন বিল্ডিং করছি, সেগুলো মেনটেন হচ্ছে না। এটা একটা দুঃখজনক ব্যাপার। যা হোক, যেটা হয়ে গেছে সেটার ব্যাপারটা এসে করে আফসোস এখন লাভ নেই। মেয়াদকালে নতুন ভবন নির্মাণ বাস্তবায়নে চেষ্টা করা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। বলেন, শিক্ষা উপদেষ্টার কাছে এরই মধ্যে পাঠানো হয়েছে বিল্ডিংয়ের নতুন মডেল। আমি ইতিমধ্যেই শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলেছি। শিক্ষা উপদেষ্টা সেই ডিজাইনটা পাঠিয়েছি। প্রয়োজন হলে আমি বলবো তাদের সাথে। এটা তো আগে হলে ভালো হতো। আমি বললাম যে যখন আমরা আসলাম অগাস্ট সেপ্টেম্বর মাসে, করলে হয়তো আমি দ্রুত এই জিনিসটাকে আরও করতে পারতাম, হয়তো একটু মনের মতো করে করা যেত। এখন একটা সময়, আমাদের সময় একটু গড়িয়ে এসছে, আপনারা নিজেরা জানেন। অর্থাৎ এর মধ্যে আমি চেষ্টা করব। এদিকে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন অর্থ উপদেষ্টা। অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে, দুর্ঘটনা মাইলস্টোন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। পার্বত্য অঞ্চলকে খ্রিস্টান রাজ্য বানানোর জন্য জাতিসংঘের মানবাধিকার মিশন স্থাপন করা হয়েছে। অবিলম্বে এই চুক্তি বাতিল না করলে আবারও ৭১ বা ২৪-এর মতো আন্দোলন সংগ্রাম হবে বলে মন্তব্য জামায়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের। শুক্রবার বাদ জুমা বাইতুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলাপ আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে না। এই চুক্তি বাতিল না করা হলে সরকারকে গদি ছেড়ে দিতে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা। অন্যান্য দেশে মানবাধিকার কমিশনের সমালোচনা করে বক্তারা বলেন, দেশের ইসলামের সংস্কৃতি নষ্ট করতে দেয়া হবে না। অন্তর্বর্তী সরকারকে বলবো, খবরদার, খবরদার, সাবধান। পার্বত্য অঞ্চলকে আগামীর বাংলাদেশে খ্রিস্টান বানানোর, খ্রিস্টান রাজ্য বানানোর কোনো ফাঁদে পা দেবেন না।
সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হায়ার স্টাডি ক্লাবের উদ্যোগে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে ছিল দিনব্যাপী আয়োজন। সেখানে উচ্চশিক্ষার জন্য বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের ইমেল পাঠানো, আবেদন প্রক্রিয়া, প্রফেশনাল সিভি তৈরি, শিক্ষাবৃত্তি সহ নানা বিষয়ে তুলে ধরা হয়। এছাড়াও এ বছর বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পাওয়া জাবির 25 শিক্ষার্থীকে সংবর্ধনা দেয় সংগঠনটি। আয়োজকরা জানান, সভা সেমিনার ছাড়াও প্রশিক্ষণের সুযোগ তৈরি করে জাবি হায়ার স্টাডি ক্লাব। সেমিনারের মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। বিডি ব্লাড ডোনার ক্লাবের 6 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর পূর্ব বাড্ডায় আয়োজন করা হয় ফ্রি মেডিকেল চেক আপ কর্মসূচি। শুক্রবার সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত টাইনি টটস স্কুল প্রাঙ্গণে চলে এই চিকিৎসা সেবা। বিভিন্ন হাসপাতালের অভিজ্ঞ 4 জন চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম এলাকার দুস্থ ও অসহায় মানুষদের পাশাপাশি শিক্ষার্থীদেরও বিনামূল্যে চিকিৎসা সেবা দেন। এর আগে ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও স্বেচ্ছাসেবী কাজের গুরুত্ব নিয়ে আলোচনা করেন অতিথিরা। এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।